অন্তর্বর্তী সরকার মূলত এসেছে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। তো এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে গেলে যে সমস্যা তৈরি হয়েছে সেগুলো সংস্কার করা খুবই প্রয়োজন। এজন্য রয়েছে সংস্কার কমিশন, যেটা সরকারের নির্দেশেই হয়েছে। কিন্তু এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো ৩ মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু ৩ মাসে তারা দিতে পারবেন না বলে জানিয়েছেন। ১৫ জানুয়ারি পর্যন্ত আবার পরবর্তী ডেট ফিক্সড করা হয়েছে। আমি এই ভিডিওর শেষের দিকে বলার চেষ্টা করব যে সংস্কার কমিশনগুলো যদি ১৫ জানুয়ারিতে রিপোর্ট দেয়ও তাহলেও একটা জটিলতা রয়ে গেছে, ঠিক সেটা কি। কিন্তু তার আগে আমি একটু জানাতে চাই যে ৬টা কমিশন ১৫ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নিলেন বা দেওয়া হলো, সেই কমিশনগুলো কি কি। এর মধ্যে রয়েছে প্রথমত মূলত বিচার বিভাগ সংস্কার কমিশন। এটার প্রধান হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। এর পরবর্তী বিষয়টি হচ্ছে পুলিশ সংস্কার কমিশন। আর পুলিশ সংস্কারের বিষয়ে ঠিক যখন পুলিশ কাজ করছিল না তখনই বেশ আলাপ উঠেছে কোন কোন জায়গাগুলো সংস্কার করা প্রয়োজন। জনপরিসরে সাধারণের মধ্য থেকেও বেশ ভালো ভালো প্রস্তাব দিয়েছেন। আমরা জানতাম যে পুলিশের পোশাক পরিবর্তন নিয়েও আলাপ উঠেছিল, পুলিশের আইন কানুন পরিবর্তন, তো সেটা নিয়েও কমিশন কাজ করছে। সেখানে ৯০ দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছিল অন্যান্য কমিশনগুলোর মতো। সফর রাজ উনি হচ্ছেন সাবেক আমলা, তাকে প্রধান করে মূলত এই কমিশনটা তৈরি করা হয়েছিল। সেটার রিপোর্টটাও আসবে। এরপর আসছে দুদক সংস্কার কমিশন, যেটার প্রধান করা হয়েছিল মূলত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আপনারা ইফতেখারুজ্জামানকে চিনবেন, বিভিন্ন সময় বিশেষ করে হাসিনা আমলে বেশ কিছু রিপোর্ট উনি দিতেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হয়ে। তারপরে রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এটার দায়িত্বে রয়েছেন বদিউল আলম মজুমদার। ডক্টর বদিউল আলম মজুমদারও অত্যন্ত পরিচিত লোক। এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন হয়তো আগামী ৩-৪ দিনের মধ্যেই রিপোর্ট দিয়ে দিবেন। যে কয়টা কমিশন তার মধ্যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি কাজ করেছেন হয়তো এই কমিশনটা। সংবিধান সংস্কার কমিশন, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এটা নিয়েই কিন্তু নানান আলাপ, সংবিধান থাকবে কি বাতিল হবে নাকি সংস্কার হবে, এই রিপোর্টটার তৈরি করার কাজে যে প্রধান রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর আলী রিয়াজ। এখন আলাপ হচ্ছে যে সমস্ত কমিশনগুলো তৈরি করা হয়েছে এবং এর প্রধান ব্যক্তি যারা আছেন সমস্যাগুলো তারা খুঁজে বের করবেন এবং সেটা উপস্থাপন করার পর সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়াবে যে রিপোর্ট গুলা দেওয়া হয়ে গেছে, এখন সংস্কারের জন্য কাজ করবেন, পরবর্তীতে নির্বাচন হবে তা কিন্তু নয়। যেই সমস্ত বিষয়গুলো সংস্কারের জন্য সামনে আনা হবে প্রত্যেকটা রাজনৈতিক দল সেটাতে ঐক্যমত পোষণ করার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গাই হচ্ছে এটা। কারণ ঐক্যমত যদি রাজনৈতিক দলগুলো না আনতে পারে তাহলে কিন্তু ডক্টর ইউনূসের আলাপ হচ্ছে তিনি চলে যাবেন, বা যতটুকু সংস্কার করা যায় যতটুকুর বিষয়ে সবাই ঐক্যমত হন ততটুকু সংস্কার পরবর্তী নির্বাচনটা দেওয়া হবে। এর মধ্যে নির্বাচন কমিশন সংস্কার কমিশনটা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা যে বিষয়গুলো নিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক থাকবে না। একই সাথে আরো একটা আলাপ যে ইভিএম, সেটা তো থাকতেই পারে না, এটা নিয়ে আসলে কেউ দ্বিমত পোষণ করবে না। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টা যদিও আনা হয় নাই, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে অনেকেরই দ্বিমত থাকতে পারে। আরো একটা বিতর্কিত বিষয় হচ্ছে না ভোট, এটাকেও সামনে আনা হয়েছে যে আমি যদি কোনো প্রার্থীকে পছন্দ না করি সেক্ষেত্রে না ভোট দিতে পারবো কিনা। এটা প্রথম অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যখন ছিল না ভোটের ব্যাপারটা, ওনরা ক্ষমতায় আসার পর সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে না ভোটটা আসলে এটা ঠিক হবে না আনা। তো এই ধরনের কিছু বিষয় থাকতে পারে যেটা আসলে মতানৈক্যের জায়গায় গিয়ে ঠেকবে। বিশেষ করে নির্বাচন সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো, এবং আমি মনে করছি যে সংবিধান সংস্কারের বিষয়েও কিছু মতানৈক্যের জায়গা থাকতে পারে। এই জটিলতার জায়গাগুলো আসলে সাধারণ জনগণ অতটা বুঝতে চান না বা চাইবেন না, সেটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো যত কাছাকাছি এসে মন্তব্য দিতে পারবেন, যত কাছাকাছি এসে ঐক্যমত হতে পারবেন, তত তাড়াতাড়ি সংস্কার পরবর্তী নির্বাচনটা হয়ে যাবে ঝামেলা মুক্তভাবে। এই ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো দলীয় স্বার্থকে টেকানোর জন্য বিরোধিতা করতে হবে, সেই জায়গাগুলো রাজনৈতিক দলগুলো যদি না
না করে সেটাই মূলত জাতীয়ভাবে ভালো হবে। কিন্তু নিজেদের দলের স্বার্থ টেকানোর জন্য সংবিধানের কোনো অংশ, বিচার বিভাগের কোনো অংশ অথবা পুলিশ সংস্কার যাই বলেন না কেন, যে কয়টা কমিশনই এখানে হয়েছে, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে, সেটা যদি কেউ দলীয় স্বার্থে গিয়ে বিরোধিতা করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু জনগণ এটা নিয়ে খুবই একটা বিরোধিতার জায়গায়, ওই দলটিকে বিরোধিতার জায়গায় চলে যাবে এবং ওই দলটির ভোটও হারাবে। এখানে সরকার যারা আছেন এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা মাঠে আছেন এবং নাগরিক কমিটিও যেহেতু এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে প্রকাশ পায় নাই, এরা যেহেতু একটা প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করছে, সবাই মিলে যখন সেই দলটির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাবেন যে এই গুরুত্বপূর্ণ সংস্কারটি দলীয় স্বার্থের কারণে অমুক দল করতে দিচ্ছেন না বা চাইছেন না, সেটা সেই দলের জন্য আসলে আখেরে ভোটে খারাপ হবে। তো এটা যদি তারা একদম ডিটারমেন্ট হয়ে যায়, ওই দল যে এই সংস্কারটা বাধা দিতেই হবে, যেটা তার দলের জন্য খারাপ, আর সেটা যদি বড় দল হয়, সেই ক্ষেত্রে নির্বাচনের আগ মুহূর্তটা সরকারের সাথে সংঘাতপূর্ণ অবস্থা খুবই ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে যেতে পারে। এক প্রকার যা তা অবস্থা, ঘোলাটে অবস্থা তৈরি হওয়ার পর ইউনূসকে বাধ্য হয়ে নির্বাচন দেয়া লাগতে পারে। সেই ধরনের একটা ক্রান্তি লগ্ন তৈরি না হোক এবং আওয়ামী লীগ সেটা সুযোগ না নিক, সেটা আসলে সাধারণ জনগণের প্রত্যাশা। ঠিক জনগণ উপকৃত হবে এই ধরনের সংস্কারগুলোতে, যাতে কোনো দল ভেটো না দেয়, বরঞ্চ জনসম্পৃক্ত ইস্যুগুলোতে তারা এগিয়ে আসে। আমাদের দেশের রাজনৈতিক প্যাটার্ন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন দেশ তৈরির যেই সম্ভাবনা এবং একই সাথে যে আশা মানুষ নিয়েছিল এবং সেই আশা নিয়েই যে রাজপথে নেমেছিল, সেই আশাটা যাতে হতে না হয়, সেই আশা না হতে হয়ে যাতে মানুষ পুনর্বার হাসতে পারে, ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দিতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্বহাল করতে পারে, সেই প্রত্যাশা রাখছি।